কোভিড লাইনে আমরা অবশ্যই দর্শকদের সঙ্গে কথা বলবো এবং সরাসরি আমাদের সঙ্গে দুজন চিকিৎসক রয়েছেন। প্রশ্ন শুনে নি, কে রয়েছেন আমাদের সঙ্গে, কি প্রশ্ন আপনার? হ্যাঁ নমস্কার, পান্ডুয়া থেকে সৌমেন মিত্র বলছি। কি প্রশ্ন? প্রশ্ন, আমার বাবার বয়স 78 এজ, উনি হাঁটছেন আর কাঁদছেন। তা আমরা কি মানে এটার জন্য অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবো বা হসপিটাল নিয়ে যাবো? হাঁচি হচ্ছে আর কাশি হচ্ছে? হ্যাঁ, কাশিটা কম, কিন্তু হাঁটছে মাঝে মাঝে, আর এমনি জ্বর বা অন্য কিছু নেই। ডক্টর সেন, কি করা উচিত তার? এটার জন্য ফার্স্ট আপনাকে বলি কয়েকটা, এটা তো খুব একটা মাত্র সিমটম, এটা জানা দরকার যে আপনার বাবার আগে হার্ট, লাং, লিভার, কিডনি কোনো অসুখ ছিল কিনা, উনি কোনো ওষুধ রেগুলার খান কিনা, অ্যালার্জিক বেসিস আছে কিনা। তবে এখনকার যুগে ঘরে ঘরে কোভিড হচ্ছে, নানা রকমের উপসর্গ নিয়ে আসছে। শুধু উইকনেস নিয়ে আমাদের আন্ডারে অনেকগুলো পেশেন্টের কোভিড পজিটিভ বেরিয়েছে। তো ডেফিনেটলি বয়স যেহেতু বেশি, একটা পালস অক্সিমিটার বাড়িতে স্যাচুরেশন চেক করুন, এবং আমার মতে নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্র হোক কি আপনার যিনি ডাক্তারবাবু আছে তাকে দেখান, দেখিয়ে উনি বাকি উপসর্গ হিস্ট্রি সব জেনে যদি উনি মনে করেন কোভিড টেস্ট করা দরকার তাহলে সেটা করতে হবে। আমার মনে হয় এটাই সবচেয়ে আগে এখন করণীয়, কারণ 78 বছর বয়স, বাড়িতে জাস্ট এটাকে ইগনোর করলে হয়তো খুব বাড়াবাড়ি হয়ে যেতে পারে। ডেফিনেটলি। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কি প্রশ্ন আপনার? হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছিলাম যে কারো যদি কোভিড হয় তো তার ক্ষেত্রে ভ্যাকসিন নেবার জন্য কি কোনো নিয়ম আছে কি? মানে এই সাথে সাথে নিতে পারবে কিংবা 1 মাস পরে বা 3 মাস পরে, এরকম কোনো নিয়ম আছে? বেশ, শুনতে এটাই থাকুন। জানতে ডক্টর বণিক, চাইছিলাম। ডক্টর বণিক। হ্যাঁ, নিয়ম তো অবশ্যই আছে। ভ্যাকসিনেশন হচ্ছে একটা স্ট্র্যাটেজি। যদি কারো ন্যাচারাল ইনফেকশন হয়, সেই ন্যাচারাল ইনফেকশনের পরে 4 থেকে 6 সপ্তাহ পরে কিন্তু ভ্যাকসিনের প্রথম ডোজ নিতেই পারবেন। এটায় কোনো অসুবিধা কিছু নেই। তবে অনেকে বলেন যে ন্যাচারাল ইনফেকশন হলে বা প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেব কিনা, অনেকে অ্যান্টিবডি টাইটার এস্টিমেশন করে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ যারা এই ভ্যাকসিনেশনের সাথে যুক্ত, তারা কিন্তু রুটিনলি সকলকেই এই অ্যান্টিবডি টাইটার এস্টিমেশনের কথা বলেন না। সুতরাং যদি কারো একবার ন্যাচারাল ইনফেকশন হয়, তিনি সুস্থ হয়ে সেরে যাওয়ার পরে, সেই সুস্থ বা সেরে যাওয়ার যে ডেফিনেশনটা এখন আমরা ব্যবহার করছি, যে একটানা কারো 3 দিন কোনো জ্বর নেই, কোনো শ্বাসকষ্ট নেই, কোনো উপসর্গ নেই, বা যেখানে আরটিপিসিআর দিয়ে ডায়াগনোসিস হয়েছিল পুনরায় আরটিপিসিআর ডায়াগনোসিস করে নেগেটিভ রেজাল্ট এলো, সেক্ষেত্রে তাকে সুস্থ ধরা হবে। এই সুস্থ হওয়ার 6 to 8 উইকস বাদে তিনি ভ্যাকসিন নিতে পারবেন। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যালো হ্যালো। না, শোনা যাচ্ছে না তার কথা। অবশ্যই বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এবার একটু আপনাদেরকে জানাই যে বেশ কিছু তথ্য আমাদের সামনে আসছে, যেমন কোভিড রোগীরা কি খাবেন এই নিয়ে অনেকেই প্রশ্ন করেন। আমাদের ফেসবুক লাইভেও ইনফ্যাক্ট অনেকেই এই প্রশ্ন করেছেন। কোন খাবার একেবারে এড়িয়ে চলতে হবে, বিশেষত হোম আইসোলেশনে থাকলে কোন খাবারগুলো খাওয়া উচিত, এই প্রশ্নগুলো বারবার সামনে আসছে। ডাক্তাররা বারবার বলছেন ভিটামিন সি প্রচুর পরিমাণে খেতেই হবে, কিন্তু খাবার দাবারের কি হবে এই নিয়ে ধোঁয়াশা রয়েছে বিস্তর। আমজনতার মন থেকে বিভ্রান্তি কাটাতে এই নিয়ে একটি 5 দফার পরামর্শ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কি বলছে সেই ডায়েট প্ল্যান আপনাদের সামনে টেলিভিশন স্ক্রিনে। প্রোটিন এবং আয়রন মুক্ত খাবারে জোর দেওয়া হয়েছে সেখানে। সকালে ভেজানো বাদাম, বিশেষত আমন্ড এবং কিশমিশ খেতে বলা হয়েছে সেখানে, কারণ উপকারী ভূমিকা পালন করবে তা। গ্লুটেন মুক্ত এবং ফাইবার যুক্ত খাবার বেশি খাওয়ার চেষ্টা করুন, যেমন সুজি, রাগি, ওটস, বার্লি, কর্নফ্লেক্স খাওয়া যেতে পারে। দুপুরে খাওয়ার পর গুড় এবং ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। গুড় এবং ঘি শরীরকে গরম রাখতে সাহায্য করে এবং ইমিউনিটি বৃদ্ধিতেও সহায়ক। রুটিতে ঘি মাখিয়ে খেলে উপকার পেতে পারেন। রাতে সাধারণ খিচুড়ি খেতে পারেন, পুষ্টিও পাবেন, ঘুমও ভালো হবে। এছাড়া প্রচুর জল খান, লেবুর শরবত খান, বাটার মিল্কও খুবই উপকারী। আমি এই যে সমস্ত খাবারের কথা, যে ডায়েট প্ল্যান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে, আমি সেই নিয়ে একবার ডক্টর সেনের কাছে যাই। ডক্টর সেন, আমরা যেই খাবারের তালিকা দেখালাম, আমরা ধরে নিই যদি একজন প্রান্তিক মানুষ কোভিড আক্রান্ত হন, এই সময় দাঁড়িয়ে রুজিতে কিছুটা টান, তার ক্ষেত্রে এই ডায়েট প্ল্যান কতটা কার্যকরী হবে? বিকল্প কি আছে তাদের জন্য?
দেখো, প্রথমেই একটা বলি, যে যে ডায়েট গুলো এখন দেখানো হলো প্রত্যেকটাই আমরা জানি এগুলো হেলদি ফুড। হুম অর্থাৎ এগুলো সবসময় খাওয়া যেতে পারে। প্রোটিন সবসময় ইমিউনিটির জন্য ভালো, ভিটামিন সি বডির হিলিং প্রসেসের জন্য ভালো, ইমিউনিটির জন্য ভালো। তো অ্যাজ সাচ কোনো সেন্টার কোনো স্পেসিফিক ডায়েটকে রুল আউট করেনি। অর্থাৎ আপনি যা খাচ্ছেন, আপনার ক্ষমতার ভেতর যা খাচ্ছেন সেগুলো খান, বাইরের খাবার খাবেন না। যা খাবার খাবেন, যে কোনো মানুষই ইন্ডিয়াতে, ভারতবর্ষে খুব বেশি হয়তো ভাত রুটি এবং তরি তরকারির ওপরই থাকেন, তো আপনি তরি তরকারি ফ্রেশ ফ্রুট সবই খান, এটায় কোনো অসুবিধা নেই। আপনি ভালোভাবে ধুয়ে নিয়ে খান, স্যানিটাইজ করে খান, নিজের হাত স্যানিটাইজ করে খান, এইগুলোই হচ্ছে মেন কাম্য। এবং আহ, যদি আপনার ধরুন খুব দরিদ্র অবস্থা, আপনি খুব সাধারণ কিছু খাবার আপনি জোগাড় করতে পারছেন, এগুলো পারছেন না, তার মানে এই নয় যে আপনি সেই খাবারগুলো খাবেন না। এটা খেতে পারছেন, খান। যেখানে পুষ্টি খেতে পারবেন সেটা যারা অ্যাফোর্ড করতে পারবেন খাচ্ছেন। আর সিম্পল হচ্ছে আপনার এই ফল, তরি তরকারি, এগুলোতে অনেক বেনিফিটস আছে, অনেক ভিটামিনস আছে। তার জন্য কিছু আলাদা করে স্পেসিফিক এক্সট্রা খাওয়ার দরকার তা না কিন্তু। বেশ, ডক্টর বণিক কিছু বলতে চাইছেন, বলুন। হ্যাঁ, আমি বলবো একটাই কথা, যারা বলেন যে বাইরে থেকে নানা রকমের রং বেরঙের খাবার, দামি দামি খাবার খেলে পুষ্টি হয়, প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এইটা সম্পূর্ণ মানে কি বলবো অবৈজ্ঞানিক একটা ধারণা। যার যেমন আর্থিক সামর্থ্য, যিনি যতটা খাবার স্বাভাবিকভাবে খাচ্ছেন তিনি সেটা খাবেন। এখন এই কোভিড সংক্রমণের জন্য, কোভিডে কি হয়, একটা সংক্রমণ, তার জন্য শরীরের তাপমাত্রা বাড়ে, মানে মেটাবলিজম বাড়ে, তাই জল বা তরল পদার্থের প্রয়োজন শরীরের প্রয়োজন একটু বাড়ে। সুতরাং স্বাভাবিক খাবারের সাথে তরল খাদ্য, জল, দুধ, ঘোল, শরবত যা পারেন তাই খান। সাথে যদি মুখের স্বাদ একটু আধটু বিস্বাদ হয়ে যায়, তাকে টেস্টফুল রাখার জন্য একটু লেবুর রস, কখনো একটু চিনি, কখনো গুড়ের শরবত ইত্যাদি করে খাওয়ান। আমার বক্তব্য পরিষ্কার, আমরা ভারতবাসী, গরিব ভারতবাসী, তিনি যেমন খাচ্ছেন তিনি তেমনই খাবেন। শুধু মনে রাখতে হবে যে আমাকে যেহেতু জ্বর হয়েছে, মেটাবলিজম বেড়েছে, জল বা তরলের পরিমাণ বাড়াতে হবে। ভিটামিন, বিভিন্ন রকম ভিটামিন, সে বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন D3 ইত্যাদি নানা রকম আমরা পরামর্শ দিচ্ছি। মানুষজন মুড়ি মুরগির মতন কিনছেন, ঠিক, জমিয়ে ঠিক। রাখছেন। আমি বলবো অযথা এগুলোর উপরে আপনাদের নির্ভরতা কমান। আপনি যদি পারেন, গ্রামে গঞ্জে মানুষের অনেকেরই বাড়িতে ছোটখাটো বাগান আছে, নানা রকম মৌসুমী ফল ফলে, সেগুলো খান। বেশ। যা সবজি আপনার কাছে আছে, নানা রঙের ফল আপনার কাছে আছে, এই সবজি খান, পরিষ্কার খাবার খান, গরম খাবার খান, বাসি পচা বাইরের খাবার খাবেন না। বেশ, রান্না করা দুজন কলার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কি প্রশ্ন রয়েছে একবার জেনে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, কি প্রশ্ন রয়েছে? আমার নাম রাজা দাস, বাউরিয়া থেকে বলছি। বলুন। বলছি জনসন এন্ড জনসনের তরফ থেকে যে ভ্যাকসিনটা কলকাতায় ট্রায়ালের জন্য এসেছে সিঙ্গেল ডোজ, ওতে বলছে 100 জন স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারি মানে ওদের দেওয়া হবে। তা আমি যদি নিজে নিতে চাই, তা ভলেন্টিয়ার করতে ওটা কি আমি অ্যাপ্লাই করতে পারি? বেশ, কিভাবে আর কি ওই 100 জনের মধ্যে? বেশ, সদুত্তর দিতে পারবেন চিকিৎসকরাই। ডক্টর সেন প্লিজ। এইটা রুমেলা আমার পার্সোনালি জানা নেই, যদি ডক্টর বণিক জানেন হয়তো ওনার হ্যাঁ, উত্তর যদি। আমি ডক্টর সেন, আমি একটু বলে দিই। হ্যাঁ বলুন। এই ভ্যাকসিনটার ট্রায়ালের দায়িত্ব পেয়েছে আমাদের পিয়ারলেস হসপিটাল। আচ্ছা। যদি কেউ স্বেচ্ছাসেবক হতে চান, যিনি এই ভ্যাকসিন ট্রায়ালের দায়িত্বপ্রাপ্ত আছেন, তার সাথে পিয়ারলেস হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং ওনারা সম্ভবত একটা পাবলিক নোটিফিকেশন দেবেন, যারা যারা ভলেন্টিয়ার হবেন সেই ক্রাইটেরিয়াগুলো জানিয়ে। তারা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আবেদন নিশ্চিতভাবে করতে পারেন। বেশ, অপেক্ষা করুন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। বেশ, আরো একজন রয়েছে, তার কি প্রশ্ন রয়েছে শুনে নেওয়া যাক। নমস্কার। হ্যালো হ্যালো না, যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব, তবে আমরা একটি ফেসবুক লাইভ করি প্রত্যেক দিনই কোভিড হেল্পলাইনের আগে। সেই কোভিড হেল্পলাইনের আগে যে প্রশ্নগুলো আমরা ফেসবুক লাইভ থেকে পাই, তা হলো অনেক ধরনের যেই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তারা আমাদের দ্বারস্থ হন, এবং তারা বেশ কিছু প্রশ্ন এমনও রাখেন যেগুলো সত্যি তার সদুত্তর একমাত্র দিতে পারবেন চিকিৎসকরা। যেমন একজন প্রশ্ন করেছেন যে আমরা রোজ রাস্তায় নেমে পরিষেবা দিই, বিধি মেনে চলি, তিনি একজন পরিবহন কর্মী, কিন্তু তার কী ধরনের সতর্কতা পালন করা উচিত, এমনই প্রশ্ন করেছেন তিনি। ডক্টর সেন।
রুবেলে প্রথম একটা কথা বলি, আমরা গত বছর থেকে শুনে আসছি 6 ফুটের ডিস্টেন্স, প্রথমে 3 ফুট, তারপর 6 ফুট, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, সমস্ত সবকটা ঠিক। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যিনি পরিবহন কর্মী তার আশেপাশ দিয়ে শয়ে শয়ে লোক, একটা মাসে কি হাজার হাজার লোক আসা যাওয়া করছেন, তিনি মাস্ক পরে থাকলেও স্যানিটাইজ তার পক্ষে সবসময় করা সম্ভব না, ডিস্টেন্স মেনটেন করা ইন্ডিয়ার মতো পপুলেটেড দেশে সম্ভবই না। সুতরাং এক্ষেত্রে একমাত্র প্রবাবলি মাস্ক, এবং যারা এই হাই রিস্ক জোনে আছেন, যাদের আশেপাশে লোক থাকবেই, কিছু করণীয় নেই, তাদের জন্য আমি প্রবাবলি বলবো N95 মাস্ক যদি কেউ সাপোর্ট করতে পারেন, অনেক এনজিও সাপোর্ট করতেন, তারা যদি কেউ কিনতে পারেন বা সরকার থেকে যদি দিতে পারে, কারণ N95 একমাত্র সত্যিকারের স্পিকিং তাদের দরকার যাদের সংক্রমণের চান্সটা খুব বেশি, কারণ তারা টানা অনেক মানুষের ভেতর আছে। শুধু ফ্রন্টলাইন ওয়ার্কার না, এনারাও কিন্তু ইনডিরেক্টলি ফ্রন্টলাইন ওয়ার্কার হয়ে যাচ্ছে, একদম। তার কারণ এনারা ডিরেক্ট ফেস করছেন। এনাদের কথা কিন্তু এই একটা সেকশন যার কথা কিন্তু কেউ ভাবছে না। আমার মনে হয় এটা ভাবার সময় এসে গেছে, এবং অনেক আগেই এসে গেছে এটা। বেশ, তন্ময় কুণ্ডুর এই প্রশ্ন আশা করি ডক্টর সেনের থেকে আপনি আপনার উত্তর পেয়েছেন। আবির ঘোষ রয়েছেন, নমস্কার, কি প্রশ্ন? হ্যাঁ নমস্কার। আমি বলছিলাম যে আমি কোভিশিল্ড নিয়েছি 24শে মার্চ। তা আমার তো ডেট হয়ে গেছে 42 দিন পরে, কিন্তু এখনো আমি পাচ্ছি না, এখানে কোভিশিল্ড অ্যাভেলেবেল নয়। তাহলে আমি কি করব, কতদিন ওয়েট করতে পারি? বেশ, শুনতে থাকুন ডক্টর সেন। এই প্রশ্নটা আমার মনে হয় বহু লোক, আমাদের পার্সোনালি তো রোজ প্রচুর ফোন আসছে, 400-500 প্রায়, তাতে এরকম অনেক জায়গাতেই ফেস করছি, কারণ বহু জায়গাতেই কোভিশিল্ড নেই, এবং এটা এন্ড অফ এপ্রিল থেকেই বহু জায়গাতে কোভিশিল্ড কোভ্যাক্সিন নিয়ে ইস্যুজ হচ্ছিল। বাট জাস্ট যা গাইডলাইন আছে তাতে যেমন 6 to 8 উইক্সের মাথা নেওয়া উচিত, আপ টু 12 উইক্স পর্যন্ত নেওয়া যায়। এবং আপনার যেহেতু 42 দিন হয়ে গেছে, হয়তো একটু ওয়েট করে দেখুন, একটু খবরও নিন, কারণ যতদূর খবর পাচ্ছি অনেক জায়গাতেই কোভিশিল্ড অ্যাভেলেবল হচ্ছে, কি দুটো প্রাইভেট হসপিটালে আছে, কিছু গভর্নমেন্ট সেন্টার কেএমসি ওয়ার্ডসে হচ্ছে, তো সেখানে হয়তো আপনি খবর নিলে পেয়ে যেতে পারেন সেকেন্ড ডোজটা। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি গিয়ে সেখানে চেষ্টা করুন। বেশ, আপাতত কোভিড হেল্পলাইনে যিনি শেষ কলার ছিলেন তার প্রশ্ন নিয়েছি আমরা। আমাদের সঙ্গে ছিলেন দুজন বিশিষ্ট চিকিৎসক, ডক্টর কাজল কৃষ্ণ বণিক এবং ডক্টর শুদ্ধসত্য সেন। দুজনকেই অসংখ্য ধন্যবাদ, তাদের ব্যস্ত শিডিউল থেকে তারা আমাদেরকে সময় দিয়েছেন। এবার একটা খবর দিই আপনাদের। কোভিড আক্রান্ত হলে নিখরচায় মিলবে চিকিৎসার প্রয়োজনীয় পরামর্শ, কিন্তু শর্ত একটাই, সুস্থ হলে দান করতে হবে প্লাজমা। আর এই শর্তেই টেলিমেডিসিনে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন বারুইপুরের চিকিৎসক। কোভিড জ্বরে কাবু দেশ। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ন্যূনতম স্বাস্থ্য সচেতনতা। কোভিড আক্রান্ত হলে কি কি করণীয়, ওষুধ এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে, ঠিক কোন পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে, একটা ফোন করলে সবটাই পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন বারুইপুরের সাউথ কোরিয়ার বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল বর্গী। ফোনেই পাঠিয়ে দিচ্ছেন প্রেসক্রিপশন, তবে শর্ত একটাই। এই যদি এটা যুদ্ধ হয় কোভিড, তাহলে এই যুদ্ধের জন্য আমাদের কিন্তু স্বাস্থ্য সেনা তৈরি করতে হবে, এবং সেই স্বাস্থ্য সেনা তৈরি করতে হবে প্রতিটা বাড়িতে, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায়। আর তার জন্য দরকার হেলথ এডুকেশন। তবে যতটা পারছি টেলিমেডিসিনের মাধ্যমে তাদেরকে সাহায্য করছি, এবং তার বিনিময়ে আমি চাইছি তারা যখন সুস্থ হয়ে উঠবেন তারা প্লাজমা দেবেন, বা যারা তাদের বাড়ি বা ফ্যামিলির কেউ থাকবেন তারা রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এই কাজে স্ত্রীর সহযোগিতা তো পেয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন চেনা অচেনা বহু মানুষ। প্রথমত যারা আগের পেশেন্ট আছেন তাদেরকে আমি ফোন করছি, তাদের কন্ট্যাক্ট লিস্টটা নিয়ে, তো তারা কেমন আছে তাদের রিভিউটা নিচ্ছি, এখন কোনো সমস্যা হচ্ছে কিনা, ওষুধ খেয়ে কতটা রিকভার করেছে তারা, আর তাদের মেন্টাল সাপোর্টও দিচ্ছি। ভয় নয়, স্বাস্থ্য সচেতনতায় ভর করেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে পারবে মানুষ, আর সেই জয় আসবেই। আশাবাদী করোনা জয়ী এই চিকিৎসক। সোনারপুর থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।
অবশ্যই সাধু উদ্যোগ তো বটেই, নিখরচায় করোনা চিকিৎসা তিনি যেরকম করাচ্ছেন, সুস্থ হয়ে গেলে শর্ত একটাই যে তাকে প্লাজমা দান করতে হবে। আর এই মুহূর্তে যে খবর আমরা আপনাদেরকে দেখাচ্ছি, করোনা ভাইরাস বাতাসে ভাসে, ছড়িয়ে পড়ে বাতাসের মাধ্যমে। দ্য ল্যান্সেটের পর একই কথা বলল আমেরিকার স্বাস্থ্য প্রতিষ্ঠান সিডিসিও। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে করোনা রোগীর চেয়ে 6 ফুট দূরত্বে থেকেও সংক্রমণ ঘটছে। তাই করোনার এয়ারবোর্ন তত্ত্বে শিলমোহর। তবে সিডিসি জানিয়েছে করোনা রুখে দেওয়ার পন্থা বদলাচ্ছে না, এখনকার কোভিড বিধি মেনে চললেই সংক্রমণ ঠেকিয়ে রাখা সম্ভব। কোভিড হেল্পলাইন আপাতত এই পর্যন্তই, কিন্তু আপনারা সুস্থ থাকুন, সঙ্গে রাখুন মাস্ক, স্যানিটাইজার, দূরত্ব বিধি মেনে চলুন এবং অবশ্যই দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।